সরকারি দোহান নবাবগঞ্জ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা যেখানে আছো সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। তোমরা নিশ্চয়ই অবগত রয়েছো যে সরকারি দোহান নবাবগঞ্জ কলেজের বিবিএ অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ক্লাস কার্যক্রম অনলাইন ভিত্তিতে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি নিতাই চন্দ্র পাল, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদেরকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিষয়ের তৃতীয় অধ্যায় অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম এবং একটি অঙ্ক দেখিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ আমি তোমাদের এই অধ্যায়ের আরও একটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবে এবং মনোযোগ দিয়ে শুনবে। আরও একটি ব্যাপার, সেটি হচ্ছে তোমরা আমার সাথে এই অঙ্কটি একটু বাসায় খাতায় করবে, তাহলেই খুব ভালোভাবে বুঝতে পারবে। আর এই দুর্যোগকালীন মুহূর্তে তোমরা অনেকেই হয়তো পড়াশোনার বাইরে রয়েছ। অনেক দিন পরে একটু পড়াশোনা করলে পরে তোমাদের সুবিধা হবে এবং তোমরা যদি বাসায় বসে একটু প্র্যাকটিস করো তাহলে অঙ্কগুলো পরীক্ষার সময় খুব ভালোভাবেই দিতে পারবে আমার মনে হয়। তো শুরুতেই আমি তোমাদের একটি অঙ্কের ছবি দিচ্ছি। এই অঙ্কটি তোমরা একটু ভালো করে খেয়াল করবে এবং যদি বইয়ে না পেয়ে থাকো তাহলে স্ক্রিনশট দিয়ে অথবা পজ বাটন চেপে বারবার দেখবে, তাহলে অঙ্কটি সম্বন্ধে ধারণা পাবে। আরও একটি ব্যাপার, সেটি হচ্ছে তোমরা এই অঙ্কটি সকল বইয়ের মধ্যে পাইবা। সেটি যেভাবে খুঁজতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয় মানে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং বিভাগের 2015 সালের পার্ট সি এর অঙ্কের মধ্যে এই অঙ্কটি এসেছিল। তোমরা এটি খুঁজলেই পাইবা। তো শুরুতেই দেখো কি বলেছে প্রশ্নটির মধ্যে। দেখো, Mr. Jahid, passing bachelor degree in medical service, started practice under firm's name Jahid Medical Center on June 1, 2015. বলেছে মিস্টার জাহিদ একটি ব্যাচেলর ডিগ্রিতে পাশ করেছে মেডিকেল সায়েন্সের উপরে এবং সে একটি প্র্যাকটিস সেন্টার খুলেছেন, সেটির নাম হচ্ছে জাহিদ মেডিকেল সেন্টার এবং এটি খুলেছে হচ্ছে জুনের 1, 2015-এ। ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন অকার্ড, মানে তার ব্যবসায়ের প্রথম মাসের নির্মুক্ত লেনদেন সমূহ সংঘটিত হয়েছিল 2015 জুনের 1 তারিখে। দেখো যেটি আছে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে মূলধন হিসাবে বিনিয়োগ করেছে ক্যাশ 1,50,000 টাকা, আলমিরা, টেবিল, চেয়ার, কস্টিং টাকা 1 লক্ষ। এই লেনদেনটির মধ্যে মালিক ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন বিনিয়োগ করেছে নগদ এবং ফার্নিচার নামে। এই জন্য তুমি এই লেনদেনটির জাবেদা দিবা হচ্ছে ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট টু ক্যাপিটাল ক্রেডিট। মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা নিয়ে আসে বা যা বিনিয়োগ করে সেটিকে আমরা মূলধন নামে বলে থাকি এবং ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছুর আগমন ঘটলে সেটিকে আমরা ডেবিট বলে থাকি। আগমন ঘটে হচ্ছে ক্যাশ আর ফার্নিচার এবং যেহেতু এটি মালিক দিয়েছে তাই এটি ক্যাপিটাল নামে বলা হয়। 2 তারিখ আরও একটি 1 তারিখের এন্ট্রি রয়েছে, মানে লেনদেন রয়েছে। পেইড রেন্ট ফর দ্য মান্থ অফ জুন অ্যান্ড জুলাই 2015 টাকা 10,000। জুন এবং জুলাই মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। যেহেতু আমি অঙ্কটি করতেছি হচ্ছে জুন মাস সংক্রান্ত, কিন্তু এই জায়গায় ভাড়া 2 মাসের দিয়েছে, জুন এবং জুলাই, এই জন্য অবশ্যই এটি অগ্রিম ভাড়া নামে লিখতে হবে। তার মানে জাবেদা দিবা হচ্ছে প্রিপেইড রেন্ট টু ক্যাশ। আমরা যেহেতু অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংয়ে করি জাবেদাগুলো, তাই আমরা এটি প্রিপেইড রেন্ট নামে ধরি।
যদি তুমি ক্যাশ বেসিসে ধরো তাহলে অন্যভাবেও করা যাবে, কোনো সমস্যা নেই। 2 তারিখের লেনদেনটি বলেছে পারচেজ মেডিকেল ইকুইপমেন্ট ফর ক্যাশ টাকা 50,000, মানে হচ্ছে মেডিকেলের জন্য যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে নগদে। জাবেদা দিবা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট ডেবিট টু ক্যাশ। 4 তারিখ যে এন্ট্রিটি রয়েছে মানে লেনদেনটি রয়েছে পারচেজ মেডিকেল সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, বাকিতে সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। জাবেদা দিবা হচ্ছে সাপ্লাইজ টু অ্যাকাউন্টস পেবল। তারপর 11 তারিখের লেনদেনটির মধ্যে রয়েছে সার্ভিস রেভিনিউ রিসিভ ফর ক্যাশ। এটার অর্থ হচ্ছে সেবা দেওয়ার বিনিময়ে আয় অর্জিত হয়েছে নগদে, সেটি হচ্ছে 60,000 টাকা। এটা জাবেদা দিবা ক্যাশ ডেবিট টু সার্ভিস রেভিনিউ ক্রেডিট, কারণ হচ্ছে নগদ টাকা আনয়ন মানে ব্যবসা প্রতিষ্ঠানে আগমন ঘটেছে এবং এটা কিসের জন্য পেয়েছো? সেবা দেওয়ার জন্য, এজন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়েছে। 16 তারিখে বিল পেশেন্ট টাকা 40,000 ফর ট্রিটমেন্ট সার্ভিস রেন্ডার্ড। 16 তারিখে বলেছে হচ্ছে একটি পেশেন্টকে 40,000 টাকার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু বিল করেছে, টাকা পাওনি। এজন্য যেহেতু বিল করেছ টাকা কিছুদিন আগে পরে পাইবা, তো বিল করার ফলে দেনাদারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এজন্য তুমি অ্যাকাউন্ট রিসিভেবল নামে দেখাইবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টু সার্ভিস রেভিনিউ। 21 তারিখে ক্যাশ টাকা 20,000 বরড ফ্রম এ ব্যাংক অন এ নোটস পেবল, মানে প্রদেয় বিলের বিনিময়ে একটি ব্যাংকের কাছ থেকে নগদ 20,000 টাকা ধার করা হয়েছে। জাবেদা দিবা হচ্ছে ক্যাশ ডেবিট, এই জায়গায় ব্যাংক লোন লেখা যাবে না, এটা লিখতে হবে নোটস পেবল, ক্যাশ ডেবিট টু নোটস পেবল ক্রেডিট। 25 তারিখ রিসিভ টাকা 30,000 ফ্রম দ্য পেশেন্ট বিল্ড অন জুন 16, 2015, মানে হচ্ছে জুনের 16 তারিখে যেই বিলটি করা হয়েছিল একজন রুগীকে, তার মধ্যে থেকে 30,000 টাকা পাওয়া গিয়েছে। এটা জাবেদা দিবা হচ্ছে ক্যাশ ডেবিট টু অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। 30 তারিখ রিসিভ টেলিফোন বিল ফর টাকা 5,000, টেলিফোনের একটা বিল পেয়েছ 5,000 টাকার, যেহেতু বিল পেয়েছ টাকা এখনও পরিশোধ করনি, এজন্য এটি ক্যাশের সাথে কোনো সম্পৃক্ততা নেই। এটি জাবেদা দিবা হচ্ছে টেলিফোন এক্সপেন্স ডেবিট টু অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 30 তারিখে আরও একটি এন্ট্রি রয়েছে পেইড স্যালারিস টাকা 1,000 অ্যান্ড ইলেকট্রিসিটি বিল টাকা 6,000। পেইড যেহেতু লেখা আছে তার মানে এটি অবশ্যই তুমি পরিশোধ করেছো, এটার সাথে নগদের সম্পৃক্ততা রয়েছে, এজন্য এটি তুমি চাইলে দুটি জাবেদাও দিতে পারো, একটি জাবেদাও দিতে পারো একসাথে জাবেদা দিলে হবে হচ্ছে স্যালারিস এক্সপেন্স ডেবিট ইলেকট্রিসিটি এক্সপেন্স ডেবিট টু ক্যাশ ক্রেডিট। এই তুমি ইলেকট্রিসিটি এক্সপেন্সকে তোমরা ইউটিলিটি এক্সপেন্স নামেও লিখতে পারো। তো আরও একটি 30 তারিখে আরও একটি জাবেদা রয়েছে মেডিকেল সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 2,000। তোমরা একটু 4 তারিখের এন্ট্রিটি খেয়াল করলে দেখতে পারবে সাপ্লাইজ তুমি ক্রয় করে হচ্ছে 10,000 টাকা মূল্যের, কিন্তু মাস শেষে এটি রয়েছে 2,000 টাকা মূল্যের। বাকি যে 8,000 টাকা অবশ্যই ব্যবহৃত হয়ে গিয়েছে, এজন্য এটি তুমি এখন খরচ নামে দেখাবা। এটা জাবেদা দিবে হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট টু সাপ্লাইজ ক্রেডিট। জাবেদার এন্টিটি দিবা হচ্ছে 8,000 টাকার জন্য, কেননা 8,000 টাকা খরচ হয়েছে, তাই এটি 8,000 টাকার জন্য জাবেদা দিবা। তো এই অঙ্কের মধ্যে জাবেদা যতগুলো বললাম, জাবেদাগুলো বলার মধ্যে এখন কি করতে বলেছে তোমরা রিকোয়ারমেন্টের মধ্যে একটু দেখো। প্রিপেয়ার টেবুলার অ্যানালাইসিস অফ ট্রানজ্যাকশন শুইং দ্য ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে একটি টেবুলার অ্যানালাইসিসের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবগুলো দেখাতে বলেছে। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবগুলো দেখাতে চাইলে শুরুতেই তোমার ওই অঙ্কের মধ্যে কয়টি সম্পত্তিবাচক হিসাব রয়েছে এবং দায়বাচক হিসাব রয়েছে এগুলো আগে খুঁজতে হবে। তো এই অঙ্কে খুঁজলে পরে তোমরা মোটামুটি 6টি সম্পত্তিবাচক হিসাব পাইবা। সেই সম্পত্তিবাচক 6টি হিসাবের মধ্যে রয়েছে ক্যাশ নামে একটি রয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল নামে রয়েছে, প্রিপেইড রেন্ট নামে রয়েছে, সাপ্লাইজ নামে রয়েছে, ফার্নিচার নামে রয়েছে এবং ইকুইপমেন্ট নামে। এই 6টি হিসাব রয়েছে, সম্পত্তিবাচক 6টি হিসাব রয়েছে এবং দায়বাচক 2টি হিসাব রয়েছে। দায়বাচক 2টি হিসাব হচ্ছে অ্যাকাউন্টস পেবল এবং নোটস পেবল।
দায়ের জন্য দুটি এবং ওনার্স ইকুইটি বা ক্যাপিটালের জন্য একটি ঘর সব অঙ্কের মধ্যেই দিতে হয়, সেটা তোমাদের আমি গত ক্লাসে বলেছিলাম। আরও একটি ব্যাপার তোমাদের লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে সম্পত্তি পাশে তোমরা যখন 6টি কলাম লিখবে এগুলো একটু সাজিয়ে লিখলে ভালো হবে পরীক্ষার সময়। তো এই সাজানোর সময় তোমরা অবশ্যই ক্যাশ কলামটি সবার প্রথমে লিখবে এবং অ্যারেঞ্জটা মানে সাজানোটা অবশ্যই চলতি সম্পদ দিয়ে শুরু করবা এবং স্থায়ী সম্পত্তিগুলো একটু পেছন দিকে লিখবা, মানে পরের দিকে লিখলে একটু ভালো হবে, সুবিধাজনক হবে। আর দায় পাশেও তোমরা সেমভাবে চলতি দায়গুলো আগে লিখবে এবং দীর্ঘমেয়াদী বা লং টার্ম লাইবিলিটিসগুলো একটু পরে লিখবে, আর ওনার সিকিউরিটির ঘরটা সবার শেষে দিবে, তাহলে তোমাদের জন্য সুবিধাজনক হবে। তবে চলতি সম্পদগুলো অ্যারেঞ্জ করার ব্যাপারে বা চলতি দায়গুলো অ্যারেঞ্জ করার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই, এগুলো এলোমেলো হলেও সমস্যা নেই, সাজিয়ে লিখলে তোমাদের ব্যাপারটা একটু সুন্দর হয়। এখন আমি তোমাদেরকে ছকটি এঁকে অঙ্কটি একটু দেখাবো, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করবে, আমি ছকটি আঁকছি শুরুতেই, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। শিক্ষার্থীরা তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পারবে যে আমি ছকটি এঁকেছি হচ্ছে জাহিদ মেডিকেল সেন্টার টেবুলার অ্যানালাইসিস অফ ট্রানজ্যাকশন ফর দ্য মান্থ অফ জুন 2015। এই অঙ্কের মধ্যে মালিকের নামও রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানের নামও রয়েছে। আমরা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব প্রণয়ন করি সেই জন্য আমাদেরকে অবশ্যই টাইটেলের উপরে ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। যদি কোনো অঙ্কে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে যদি ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা মালিকের নামটি ব্যবহার করি। তো শুরুতেই 1 নং এন্টিটি দেওয়া আছে, দেখো 1 নং লেনদেনটি দেওয়া আছে। 1 নং লেনদেনটি হচ্ছে অঙ্কটির দিকে খেয়াল করলে তোমরা দেখতে পারবা 2015 সালের জুনের 1 ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ক্যাশ টাকা 1,15,000, আলমিরা টেবিল চেয়ার কস্টিং টাকা 1 লক্ষ, মানে হচ্ছে মূলধন বিনিয়োগ করছে নগদে 1,50,000 টাকা, আলমারি চেয়ার টেবিল হচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে। আমি ছকের নিচে জাবেদাটি লিখেছি। ব্যবসা প্রতিষ্ঠানে আসছে হচ্ছে ক্যাশ এবং ফার্নিচার, এবং যেহেতু এটি ক্যাপিটাল তো ক্যাপিটাল ক্রেডিট করেছি। তো এই লেনদেনটির মধ্যে হিসাব রয়েছে 3টি, ক্যাশ, ফার্নিচার এবং ক্যাপিটাল। এই জন্য আমি এই 3টি ঘরে টাকা বসিয়েছি, ক্যাশের ঘরে 1,50,000, ফার্নিচারের ঘরে 1 লক্ষ এবং ক্যাপিটালের ঘরে 2,50,000 টাকা বসিয়েছি। কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে গতদিন আমি খুব ভালো করেই তোমাদেরকে বলেছিলাম। ক্যাশ ছকের মধ্যে ডেবিট পাশে আছে, জাবেদাও ডেবিট করেছো এজন্য যোগ হবে। ফার্নিচার ছকের মধ্যে ডেবিট পাশে আছে, তুমি জাবেদাও ডেবিট করেছো এজন্য যোগ হবে। ক্যাপিটালের ঘরে যোগ হয়, আমি কিন্তু ওই অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিয়েছি। দেখো 4টি দফা ক্যাপিটালের ঘরে বসবে, সেটি হচ্ছে মূলধন উত্তোলন, আয় ব্যয়, মানে ক্যাপিটাল, ড্রয়িংস, রেভিনিউ, এক্সপেন্স, এই 4 ধরনের এন্ট্রি ক্যাপিটালের ঘরে বসবে। এজন্য আমরা এই 4টি এন্ট্রি ওই অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিয়েছি এবং কোনটি যোগ হবে কোনটি বিয়োগ হবে সেটিও লিখে দিয়েছি। সুতরাং ক্যাপিটাল যোগ হবে লিখে দিয়েছি, এই জন্য ক্যাপিটালটি আমি যোগ করেছি। পরের লেনদেনটি আমরা এখন দেখব। পরে আরও একটি 1 তারিখ রয়েছে, বলেছে প্রিপেইড রেন্ট ফর দ্য মান্থ অফ জুন অ্যান্ড জুলাই 2015 টাকা 10,000, মানে হচ্ছে জুন এবং জুলাই মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। এটার জাবেদা হচ্ছে আমি শুরুতেও বলেছিলাম প্রিপেইড রেন্ট ডেবিট টু ক্যাশ। তো হিসাব রয়েছে 2টি, তো পোস্টিং হবে 2 জায়গায়। প্রিপেইড রেন্ট, দেখো প্রিপেইড রেন্টের ঘরে লিখেছি এবং ক্যাশের ঘরে লিখেছি। আমি জাবেদা দিয়েছি হচ্ছে প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। যেহেতু ক্যাশ এন্টিটি ছকের মধ্যে ডেবিট পাশে আছে কিন্তু জাবেদায় তুমি ক্রেডিট করেছো এই জন্য বিয়োগ করেছো, এবং প্রিপেইড রেন্ট ডেবিট করেছো ছকেও ডেবিট পাশে আছে এই জন্য যোগ করেছো। পরে 2 তারিখের লেনদেনটি দেখো, পারচেজ মেডিকেল ইকুইপমেন্ট ফর ক্যাশ, মেডিকেল ইকুইপমেন্ট ক্রয় করছে, যেহেতু এটি সম্পত্তি ক্রয় করছে, সম্পত্তি ক্রয় করলে সম্পত্তির নামটি লিখতে হয়, এজন্য তুমি এটা জাবেদা দিবা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট ডেবিট টু ক্যাশ। এই ছকের মধ্যে ইকুইপমেন্টেরও একটি ঘর রয়েছে, ক্যাশেরও একটি ঘর রয়েছে, এজন্য আমি মেডিকেল ইকুইপমেন্টের মধ্যে লিখেছি এবং ক্যাশের ঘরে লিখেছি।
ছকে যেহেতু ক্যাশ কলামটি ডেবিট পাশে রয়েছে, জাবেদায় ক্রেডিট করেছো এজন্য বিয়োগ করেছো, ইকুইপমেন্ট ডেবিট করেছো এজন্য ইকুইপমেন্টের ঘরে যোগ করেছো। পরে 4 তারিখ যেটি রয়েছে, 4 তারিখের বলেছে পারচেজ মেডিকেল সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, মানে বাকিতে সাপ্লাইজ ক্রয় করা হলো। বাকিতে সাপ্লাইজ ক্রয় করলে জাবেদা, আমি আগেও বলেছিলাম আবার বলতেছি, সাপ্লাইজ টু অ্যাকাউন্টস পেবল। সাপ্লাইজ টু অ্যাকাউন্টস পেবল হিসাব হচ্ছে দুটি, একটি হচ্ছে সাপ্লাইজ এবং অ্যাকাউন্টস পেবল। তুমি সাপ্লাইজের ঘরে লিখেছ এবং অ্যাকাউন্টস পেবলের ঘরে লিখেছি। তো সাপ্লাইজের ঘরে যেহেতু সাপ্লাইজ ছকের মধ্যে ডেবিটে আছে, আবার জাবেদায় তুমি ডেবিট করেছো এজন্য সাপ্লাইজের ঘরে যোগ করেছো, এবং অ্যাকাউন্টস পেবল যেহেতু জাবেদায় ক্রেডিট করেছো ছকেও ক্রেডিট রয়েছে এজন্য এটিও যোগ করেছো। তারপর 11 তারিখটি একটু দেখো। 11 তারিখের লেনদেনটি বলেছে সার্ভিস রেভিনিউ রিসিপ্ট ফর ক্যাশ। সার্ভিস রেভিনিউ রিসিপ্ট ফর ক্যাশ, সার্ভিস রেভিনিউ নগদে পাওয়া গিয়েছে এজন্য এটা জাবেদা হবে হচ্ছে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো ক্যাশের ঘর রয়েছে কিন্তু সার্ভিস রেভিনিউ নামে কোনো ঘর নেই। আমরা তো জানি মূলধন উত্তোলন আয় ব্যয়বাচক হিসাবসমূহ ক্যাপিটালের ঘরে বসবে, এজন্য আমি রেভিনিউ যেহেতু সার্ভিস রেভিনিউর টাকাটি আমি ক্যাপিটালের কলামে লিখেছি। তো টাকাটি বসিয়ে কোনটি যোগ হবে তোমরা একটু দেখো। ছকের মধ্যে ক্যাশ ডেবিটে আছে, জাবেদাও ডেবিট দিয়েছো এজন্য যোগ করেছো ক্যাশের ঘরে, এবং যেহেতু রেভিনিউ যোগ হয় তো ক্যাপিটালের কলামেও যোগ করেছো। তারপর 16 তারিখ দেখো। 16 তারিখের লেনদেনের মধ্যে বলেছে বিল পেশেন্ট 40,000 ফর ট্রিটমেন্ট সার্ভিস রেন্ডার্ড। বিল করেছে একজন রুগীকে 40,000 টাকা ট্রিটমেন্টের জন্য, সেবা প্রদান করে ট্রিটমেন্টের জন্য একজন রুগীকে 40,000 টাকা বিল করেছে। যেহেতু বিল করেছে টাকার সাথে, নগদ টাকার সাথে কোনো সম্পৃক্ততা নেই, এই জন্য জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টু সার্ভিস রেভিনিউ। এই জন্য তোমরা একটু দেখো অ্যাকাউন্ট রিসিভেবলের ঘর রয়েছে, সার্ভিস রেভিনিউ ক্যাপিটালের কলামে বসবে, এজন্য আমি অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে লিখেছি এবং সার্ভিস রেভিনিউ মানে ক্যাপিটালের ঘরে রেখেছি। তো 40,000 বসিয়ে আমি দুইটা যোগ করেছি, কারণ হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল জাবেদায় ডেবিট, ছকের মধ্যেও ডেবিট এবং রেভিনিউটি ক্যাপিটালের কলামে যোগ হয় তাই যোগ করেছি। শিক্ষার্থীরা তোমরা একটু 21 তারিখের লেনদেনটির দিকে খেয়াল করবে। ক্যাশ অফ টাকা 20,000 ব্রট ফ্রম এ ব্যাংক অন এ নোটস পেয়েবল। এটার মধ্যে বলেছে যে একটি ব্যাংকের কাছ থেকে নোটস পেয়েবলের বিনিময়ে 20,000 টাকা ধার করা হলো। এটা জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট, এজন্য আমি ক্যাশের ঘরে লিখেছি, নোটস পেয়েবলের ঘরে লিখেছি। পরে 25 তারিখের লেনদেনটি খেয়াল করো। রিসিভ টাকা 30,000 ফ্রম দ্য পেশেন্ট অন জুন 16, 2015, মানে হচ্ছে জুনের 16 তারিখে যে বিল করেছিলে একজন রুগীকে, তার মধ্যে থেকে 30,000 টাকা পেয়েছো। এটা জাবেদা হবে হচ্ছে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্যাশ কিন্তু ডেবিট, এজন্য ছকেও ডেবিট পাশে আছে, জাবেদাও ডেবিট করেছো এজন্য ক্যাশ কলামে যোগ করেছো, এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করেছো কিন্তু ছকের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিটে আছে এজন্য এটা বিয়োগ করেছো। তারপরে যে প্রথম 30 তারিখ যেটা রয়েছে, রিসিভ টেলিফোন বিল ফর টাকা 5,000 বলছে 5,000 টাকা টেলিফোন বিল পেয়েছো। বিল পাওয়ার সাথে সাথে কিন্তু টাকা পরিশোধ করে দেয় না, এই জন্য টেলিফোন বিলটি এখনও নগদে পরিশোধ না করার কারণে এটি অ্যাকাউন্টস পেয়েবল নামে লিখতে হবে। তো প্রথমে এটা জাবেদা দিবা হচ্ছে টেলিফোন এক্সপেন্স ডেবিট টু অ্যাকাউন্টস পেয়েবল। টেলিফোন এক্সপেন্স ক্যাপিটালের ঘরে বসবে, এজন্য আমি ক্যাপিটালের ঘরে লিখেছি দেখো 5,000 টাকা, এবং অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে লিখেছি 5,000 টাকা। এক্সপেন্স ক্যাপিটালের ঘরে মাইনাস হয় এজন্য আমি মাইনাস করেছি, এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ছকের মধ্যে ক্রেডিটে আছে এজন্য যোগ করেছি অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে। পরে 30 তারিখ বলছে পেইড লেখা আছে, মানে পরিশোধ করেছে, পরিশোধ কিন্তু বাকিতে হয় না, এজন্য এটা অবশ্যই ক্যাশের সাথে সম্পৃক্ততা রয়েছে। আমি দুইটা এন্ট্রি একসাথে লিখেছি, স্যালারিস এবং ইলেকট্রিসিটি বিলের টাকা একসাথে লিখেছি 16,000। এটা জাবেদা হচ্ছে স্যালারিস এবং ইলেকট্রিসিটি এক্সপেন্স ডেবিট টু ক্যাশ ক্রেডিট। আমি দুটি টাকা একসাথে করে একবারে লিখেছি, তোমরা চাইলে আলাদা করেও লিখতে পারো, 10,000-এর জন্য একটা, 6,000-এর জন্য একটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো ক্যাশ যেহেতু ক্রেডিট, ছকের মধ্যে ডেবিট রয়েছে এজন্য আমি এটি মাইনাস করেছি, এবং এক্সপেন্স তোমরা তো জানো যে ক্যাপিটালের ঘরে মাইনাস হয় এজন্য মাইনাস করেছি।
পরে 30 তারিখে যে আরও একটি শেষের 30 তারিখে যে লেনদেনটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল সাপ্লাইজ অন হ্যান্ড। মেডিকেল সাপ্লাইজ অন হ্যান্ড এটার জাবেদা কিন্তু আমি শুরুতেই তোমাদেরকে একবার বুঝিয়েছিলাম, আবার বলছি শোনো। সাপ্লাইজ শুরুতে 4 তারিখে রয়েছে 10,000, বছর শেষে 2,000 টাকা দেখাতে বলেছে, তার মানে 8,000 টাকা তুমি এই জায়গায় খরচ দেখাতে হবে। এই জন্য আমি 8,000 টাকা খরচ দেখিয়েছি। 8,000 টাকার জন্য জাবেদা দিবা হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট এবং শুধু সাপ্লাইজ ক্রেডিট। সাপ্লাইজ এক্সপেন্স ক্যাপিটালের ঘরে বসবে, এই জন্য আমি এক্সপেন্স ক্যাপিটালের ঘরে লিখেছি এবং সাপ্লাইজ ক্রেডিট করেছি। সাপ্লাইজ ক্রেডিট করেছি কিন্তু শখের মধ্যে ডেবিটে থাকার কারণে আমি 8,000 টাকা মাইনাস করে দিয়েছি। এখন দেখো সাপ্লাইজের ঘরে 10,000 থেকে 8,000 বিয়োগ করলে 2,000 বাকি থাকে, তার মানে এই অঙ্কের মতো হয়েছে, কারণ অঙ্কের মধ্যে দেখাতে বলেছে যে সাপ্লাইজ বছর শেষে মাস শেষে 2,000 টাকা অবশিষ্ট রয়েছে, সেই অনুযায়ী 2,000 টাকা রয়ে গেল। শিক্ষার্থীরা তোমরা আরেকটি ব্যাপার খেয়াল করবে, এই অঙ্কের মধ্যে একদম শেষে আমি আরও একটি এন্ট্রি দিয়েছি 30 তারিখে দিয়েছি, কিন্তু এটি বইয়ের মধ্যে লেখা নেই, কিন্তু তোমরা এটি শুরুতেই যে সেকেন্ড 1 তারিখ যেটি ছিল প্রিপেইড রেন্ট, ওই জায়গায় বলা ছিল যে জুন এবং জুলাই মাসের ভাড়া পরিশোধ করেছে। এই জন্য আমি তোমাদেরকে যেহেতু ভাড়া পরিশোধ করেছিল জুন এবং জুলাই মাসের, জুন মাস 1 মাস, এই 2 মাসের মধ্যে 1 মাস চলে যাওয়ার কারণে 1 মাসের টাকাটিকে তোমাকে অবশ্যই খরচ হিসেবে দেখাতে হবে, কারণ 1 তারিখে যখন পরিশোধ করেছিল তখন কিন্তু অগ্রিম ছিল 2 মাসের, কিন্তু যখন এটি তুমি 30 তারিখ পর্যন্ত মানে জুনের শেষ তারিখে যাবা তখন কিন্তু 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এজন্য 1 মাসের টাকাটিকে তোমার খরচ দেখাতে হবে। 2 মাসের 10,000 হলে 1 মাসের 5,000 টাকা হয়, এজন্য আমি 5,000 টাকা খরচ নামে দেখিয়েছি। রেন্ট এক্সপেন্স ডেবিট টু প্রিপেইড রেন্ট ক্রেডিট। রেন্ট এক্সপেন্স ক্যাপিটালের ঘরে লিখেছি 5,000 টাকা এবং প্রিপেইড রেন্ট থেকে বাদ দিয়েছি 5,000 টাকা। কারণ কি? কারণ হচ্ছে 2 মাসের মধ্যে 1 মাসের টাকা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত অগ্রিম রয়েছে মাত্র 1 মাসের টাকা, মানে জুলাই মাসের টাকা। এই জন্য আমি 1 মাসেরটা দেখো, 1 মাসের টাকা ব্যালেন্স রয়েছে এখনও পর্যন্ত। ব্যালেন্সগুলো নামিয়েছি প্রত্যেকটি কলামের আলাদা আলাদা। দেখো ক্যাশ কলামের ব্যালেন্স হয়েছে 1,84,000 টাকা, প্রিপেড রেন্ট 5,000 টাকা, সাপ্লাইজ 2,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 10,000, ফার্নিচার 1 লক্ষ এবং ইকুইপমেন্ট 50,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 15,000 টাকা, নোটস পেয়েবল 20,000 টাকা এবং ক্যাপিটালের কলামে লিখেছে দেখো যোগ বিয়োগ করে বের হয়েছে 3,60,000 টাকা। এবং ডেবিট পাস বলতে সম্পত্তি পাশের যে 6টি দফা ছিল, এই 6টি দফা যোগ করে হয়েছে 3,51,000 টাকা এবং দায় এবং সম্পত্তি পাশের 3টি দফা যোগ করে হয়েছে 3,51,000 টাকা। তার মানে 2 পাশ মিলে গিয়েছে, তার মানে লেনদেন দিয়ে হিসাব সমীকরণের প্রভাবের সত্যতা যাচাই হয়েছে। এভাবেই আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন সংক্রান্ত অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারি। আমি আশা করব তোমরা এই অঙ্কটিকেও তোমরা বাসায় একটু খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলেই ভালো পারবে। এভাবে তোমরা বই দেখে, মানে যে কোনো বই দেখে ইকুয়েশন সংক্রান্ত অঙ্কগুলো যদি অনুশীলন করো, আমার মনে হয় তোমরা ভালো পারবে। এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের আরও কিছু বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে এবং জরুরি প্রয়োজনে বের হওয়ার প্রয়োজন হলে অবশ্যই বাসার বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ।